আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই বাড়িতে আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সবিতা রানী দে, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে নবম শ্রেণীর মানবিক শাখার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার একটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ক্লাসটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের উপর। আর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। পৃষ্ঠা নম্বর হচ্ছে 47 থেকে 50। আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এই অধ্যায়ের লেকচার নম্বর 1। আজকে আমরা পড়ব ভূমিকা, প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা এবং শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য। আর প্রাচীন বাংলার সামাজিক জীবন সম্পর্কে জানবো, প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানবো। তো 47 নম্বর থেকে 50 নম্বর পৃষ্ঠা হচ্ছে আজকে আলোচনার বিষয়। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে চলে যাও, 47 নম্বর পৃষ্ঠায় চলে আসো। দেখো, ভূমিকা। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই তার স্বভাব। এভাবে বাস করতে হলে চাই একে অন্যের সাথে সহযোগিতা। এই কারণেই মানুষের প্রয়োজন পড়ে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা। জীবন বাঁচাতে প্রধান 3টি জিনিসের প্রথম প্রয়োজন: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এরপরই মানুষ জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে মনোযোগ দেয় শিক্ষা, বিজ্ঞান, শিল্পকলা, আইন প্রভৃতির উন্নয়নে। তো সমাজ জীবন বিকাশে মানুষের এই সমস্ত কাজকর্মের একত্রিত রূপই হচ্ছে তার সংস্কৃতি। আর্যদের আগমনের পূর্বে বাংলার প্রাচীন মানুষ একটি সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল। বাংলা সমাজ সংস্কৃতির এটাই সবচেয়ে প্রাচীন রূপ। পণ্ডিতদের মতে এদের ভাষার নাম ছিল অস্ট্রিক। তাহলে বুঝতে পেরেছ কাদের ভাষার নাম ছিল অস্ট্রিক? আচ্ছা, জাতি হিসেবে এদের বলা হতো নিষাদ। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু চলে আসছে এখানে 3টা। এরপর বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় আলপাইন নামে এক জাতি। আর্যরা এদেশে আসার পূর্বে এরা মিলেমিশে বাংলার সংস্কৃতি গড়ে তোলে। বাঙালির জনপ্রকৃতিতে বিভিন্ন মানব গোষ্ঠীর ধারা এসে মিলিত হয়েছে। এটি তাদেরকে শঙ্কর জন হিসেবে পরিচিত করেছে। বহু বছর বিচিত্র আদান প্রদান ও মিশ্রণের ফলে বাঙালির একটি নিজস্ব দৈহিক বৈশিষ্ট্য তৈরি হয়েছে। আমি আগেই বলেছি, অবশ্য তোমাদের ক্লাসে সংস্কৃতি নিয়ে আলোচনা হয়নি, 6ষ্ঠ শ্রেণীতে আলোচনা করেছিলাম। তো সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী, ঠিক আছে, এ ওয়ে অফ লাইফ। তো সংস্কৃতির 2টি দিক রয়েছে, বাহ্যিক দিক, অভ্যন্তরীণ দিক। তো এই সংস্কৃতিটা হচ্ছে মানুষের জীবনধারা, ঠিক আছে। সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের পরিচয় পাওয়া যায়, একটি মিরর মানে আয়নার মতো। সংস্কৃতি হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি। তো মিররকে দর্পণ বলা যায়। তো এই যে দেখো যে পণ্ডিতদের মতে এদের ভাষা ছিল অস্ট্রিক। কাদের ভাষা? যে আর্যদের আগমনের পূর্বে বাংলার প্রাচীন মানুষ একটি সামাজিক সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল, মানে আর্যদের আগেকার মানুষ। আর এই এদেরকে বলা হতো, আর্যদের পূর্বের মানুষগুলোকে বলা হতো নিষাদ জাতি। এদের নিষাদ জাতি হিসাবে এদের পরিচয় ছিল। আর দেখো যে বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় আলপাইন নামে এক জাতি। তো দেখো যে আমরা বাঙালি হিসেবে কিন্তু শঙ্কর জাতি, শঙ্কর মানুষ, শঙ্কর জন। আর আমাদের ভাষাটাও হচ্ছে শঙ্কর, মানে মিশ্রিত রূপ, ঠিক আছে। শঙ্কর হলো মিক্সড। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন কারণে আমাদের এই উপমহাদেশে এসেছিল বাহিরের দেশগুলো থেকে। তারপরে কেউ এসেছিল ধর্ম প্রচার করার জন্য, কেউ এসেছিল পর্যটনের কারণে এসেছিল, দেশ ভ্রমণের জন্য। তারপরে কেউ এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। এভাবে পর্তুগিজ, ওলন্দাজ, বিভিন্ন জনগোষ্ঠী আমাদের এই
উপমহাদেশে এসেছিল, আমাদের এই দেশে এসেছিল, তাদের রক্তের ধারা আমাদের জনগোষ্ঠীর মধ্যে রয়ে গিয়েছে এবং এই রক্তের ধারা, তাদের ভাষা রয়ে গিয়েছে এবং এই রক্তের একটা মিশ্র রূপের কারণে আমাদের ধীরে ধীরে একটা নিজস্ব দৈহিক বৈশিষ্ট্য গড়ে উঠেছে। এই জন্য আমাদের ভাষাটাও মানে একক বিশুদ্ধ কোনো ভাষা নয় এবং আমরা জাতি হিসেবেও আমরা মানে একক বিশুদ্ধ কোনো জাতি নই, আমরা হচ্ছি সংকর জাতি, সংকরজন। ঠিক আছে, তারপরে এবার পরের আলোচনায় আসো। প্রাচীন বাংলার সমাজ অর্থনীতি। প্রাচীন বাংলার সমাজ কেমন ছিল, অর্থনীতি ব্যবস্থাটা কি ছিল, তাদের সংস্কৃতিটা বাই কেমন ছিল, এটা আমরা আজকে জানবো। এবং মানে এক কথা হলো প্রাচীন বাংলার সামাজিক জীবনটা কেমন ছিল। ঠিক আছে, তো দেখো প্রাচীন বাংলার সামাজিক জীবন। মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মধ্যে তেমন কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। এ সময়ে সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, একে বলা হতো কৌম সমাজ। আচ্ছা, আর্যপূর্ব কিছু কিছু ধর্মচিন্তা বা দর্শন পরবর্তী সময়ে এদেশের হিন্দু ধর্মে ছড়িয়ে পড়ে। আর্যপূর্ব কিছু কিছু ধর্মচিন্তা বা দর্শন পরবর্তী সময়ে পরবর্তীকালে এদেশের হিন্দু ধর্মে ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মফল, জন্মান্তরবাদ, যোগ সাধনা ইত্যাদি। এ যুগের অনেক সামাজিক প্রথা ও আচার আচরণের প্রভাব পরবর্তী সময়ে হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। যেমন অতিথিদের পান সুপারি খেতে দেওয়া, শিবের গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ দেয়া, ধুতি শাড়ি পরিধান করা, মেয়েদের কপালে সিঁদুর দেয়া ইত্যাদি। আর্য সমাজে জাতিভেদ প্রথা অত্যন্ত ব্যাপক ছিল। তারা দীর্ঘদিন এ দেশে বসবাস করার ফলে বাংলায়ও এই ব্যবস্থা চালু হয়। তখন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণের বিভাজন ছিল। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা, ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা, আর বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল এই তিনটি উপরের যে তিনটি মানে বর্ণের লোক ছিল তাদের হলো সেবা যত্ন করা, টেক কেয়ার করা। পরবর্তী সময়ে আরও নানা প্রকার সংকর অর্থাৎ মিশ্র জাতির সৃষ্টি হয়। সমাজে প্রত্যেক জাতিরই নির্দিষ্ট পেশা ছিল। অধ্যয়ন, অধ্যাপনা, পূজা পার্বণ করা ছিল ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম। তারা সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা, ব্যবসা বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ। ঠিক আছে, আর সবচেয়ে নিচু শ্রেণীর শূদ্ররা সাধারণত এরা কি করতো, কৃষি কাজ করতো, মাছ শিকার করতো, অন্যান্য ছোটোখাটো কাজ করতো। ব্রাহ্মণ ছাড়া বাকি সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। সাধারণত এক জাতির মধ্যেই বিবাহ হতো, তবে উচ্চ শ্রেণীর বর ও নিম্ন শ্রেণীর কনের মধ্যে বিবাহ ও চালু ছিল, কিন্তু পরবর্তী সময়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়। তারপর দেখো বাঙালি মেয়েদের গুণাবলীর সুখ্যাতি ছিল। মেয়েরা লেখাপড়া শিখত। সে যুগে অবরোধ বা পর্দা প্রথা ছিল না। একটি বিবাহ ছিল সমাজের নিয়ম, একটি বিবাহ, তবে পুরুষেরা বহু স্ত্রী রাখতে পারত। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও মৃত স্বামীর চিতায় সহমরণে যেতে হতো। এ প্রথাকে বলা হতো সতীদাহ প্রথা। ধন সম্পত্তিতে নারীদের কোনো আইনগত অধিকার ছিল না। বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির উন্নত চরিত্রের কথা জানা যায়, কিন্তু তাই বলে বাঙালির সামাজিক জীবনে কোনোরূপ দুর্নীতি ও অশ্লীলতা ছিল না এমন কথা বলা যায় না। ঠিক আছে, বাঙালির প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাক, সবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। চাল থেকে প্রস্তুত নানা রকম পিঠাও জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। বাঙালি ব্রাহ্মণেরা আমিষ খেত।
তখন সকল প্রকার মাছ পাওয়া যেত। পূর্ববঙ্গে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গা, কাঁকরোল, কচু উৎপন্ন হতো। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারকেল, ইক্ষু পাওয়া যেত। তবে ডালের কথা কোথাও বলা নেই। দুধ, নারকেলের পানি, ইক্ষু রস, তাল রস সহ নানা প্রকার পানীয় খাবার প্রচলিত ছিল। খাওয়া দাওয়া শেষে মশলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারে রাজা, মহারাজা ও ধনীদের কথা বাদ দিলে বিশেষ কোনো আড়ম্বর তখন ছিল না। বাংলা নরনারীরা যথাক্রমে ধুতি ও শাড়ি পরিধান করত। মাঝে মাঝে পুরুষরা গায়ে চাদর আর মেয়েরা পরত ওড়না। উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাকের ব্যবস্থা ছিল। পুরুষ নারী উভয়ের মধ্যেই অলংকার ব্যবহারের রীতি প্রচলিত ছিল। তারা কানে কুণ্ডল, গলায় হার, আঙ্গুলে আংটি, হাতে বালা ও পায়ে মল পরিধান করত। মেয়েরাই কেবল হাতে শঙ্খের বালা পরত এবং অনেক চুড়ি পরতে ভালোবাসত। মণিমুক্তা ও দামি সোনা রূপার অলংকার ধনীরা ব্যবহার করত। মেয়েরা নানা প্রকার খোপা বাঁধত। পুরুষদের বাবরি চুল কাঁধের উপর ঝুলে থাকত। কর্পূর, চন্দন প্রভৃতি প্রসাধন সামগ্রীর সঙ্গে বিভিন্ন সুগন্ধি ব্যবহারের প্রচলন ছিল। মেয়েদের সাজসজ্জায় আলতা, সিঁদুর এবং কুমকুমের ব্যবহার তখন প্রচলিত ছিল। পুরুষেরা মাঝে মধ্যে কাঠের খড়ম বা চামড়ার চটি জুতা ব্যবহার করত। তখন ছাতারও প্রচলন ছিল। খড়ম হচ্ছে কোনো বেল্ট ছিল না, কাঠ দিয়ে তৈরি এক ধরনের জুতা। হ্যাঁ, উপরে শুধু পায়ের ওই যে বৃদ্ধাঙ্গুলটা আর বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলটা আটকে থাকার জন্য কোনো রকম একটু গোল করে কাঠ দিয়ে আংটা টাইপের ছিল, যাতে পা খুলে না আসে। হ্যাঁ, ওটা ছিল খড়ম, মানে কাঠ দিয়ে তৈরি হতো। চামড়ার চটি জুতা ব্যবহার করত। তখন ছাতারও প্রচলন ছিল। তখনকার দিনে নানা রকম খেলাধুলা ও আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। পাশা ও দাবা খেলার প্রচলন ছিল। তবে নাচ গান ও অভিনয়ের প্রচলন ছিল খুব বেশি। বীণা, বাঁশি, মৃদঙ্গ, ঢাক, ঢোল, খোল, করতাল ইত্যাদি তো ছিলই। এমনকি মাটির পাত্রকেও বাদ্যযন্ত্র রূপে ব্যবহার করা হতো। কুস্তি, শিকার, ব্যায়াম, নৌকাবাজ ও বাজিকরের খেলা পুরুষদের খুব পছন্দ ছিল। নারীদের মধ্যে উদ্যান রচনা, জল ক্রীড়া ইত্যাদি আমোদ প্রমোদের প্রচলন ছিল। তারপরে হচ্ছে পরের পেজে যাও, 49 নম্বর পৃষ্ঠায়। অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি সামাজিক আচার আচরণ অনুষ্ঠান সে যুগেও প্রচলিত ছিল। অন্নপ্রাশন হচ্ছে শিশু জন্মের পর আনুষ্ঠানিকভাবে তার মুখে প্রথম অন্ন বা ভাত দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল, সেই অনুষ্ঠানকেই বলা হতো অন্নপ্রাশন। মুখে ভাত। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হতো। এই উপলক্ষে নানা প্রকার আমোদ উৎসবের ব্যবস্থা ছিল। প্রাচীনকালে বাংলায় বর্তমানকালের ন্যায় ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা, নবান্ন, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মাষ্টমী, দশহরা, অক্ষয় তৃতীয়া, গঙ্গা স্নান প্রভৃতি সুপরিচিত অনুষ্ঠান সেকালেও প্রচলিত ছিল। এগুলো আর কি হিন্দুদের অনুষ্ঠানগুলো। এখন হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে এখনও রয়েছে এই অনুষ্ঠানগুলো। এইসব আমোদ উৎসব ছাড়াও তখন হিন্দু ধর্মে অনেক লৌকিক অনুষ্ঠানও দেখা যায়। শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য গর্ভাধান, সীমান্ত উন্নয়ন ইত্যাদি অনুষ্ঠিত হতো। এটা দশবিধ সংস্কারের মধ্যে ছিল। আচ্ছা, জন্মের পর নামকরণ, অন্নপ্রাশন ইত্যাদি উপচার পালন করা হতো। প্রাচীনকালে বাংলার জনগণের দৈনন্দিন জীবনে ধর্মশাস্ত্রের প্রবল প্রভাব ছিল। কোন তিথিতে কি খাদ্য নিষিদ্ধ, কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ, শিশু বয়সে
পড়াশোনা শুরু করা, বিদেশ যাত্রা, তীর্থযাত্রা প্রভৃতির জন্য কোন কোন সময় শুভ বা অশুভ ইত্যাদি বিষয়ে নিয়ম কঠোরভাবে পালিত হতো। ওই যে পঞ্চিকা, পঞ্চিকা দেখে, এগুলো দিনক্ষণ দেখে আর কি, এই যে বিদেশে যাত্রা, তারপর তীর্থযাত্রা, গৃহপ্রবেশ, বিয়ে, পড়াশোনা শুরু করা, মানে হাতে খড়ি দেওয়া, এগুলো সব কিছু পঞ্চিকা দেখেই করা হতো। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খাল বিলে চলাচলের জন্য ভেলা বা ডোঙ্গা ব্যবহার করা হতো। ভেলা চিনো? ওই যে কলা গাছ দিয়ে তৈরি, হ্যাঁ, কলা গাছগুলো পরপর সাজিয়ে তারপর হচ্ছে বাঁশের চটা দিয়ে তৈরি করা হয়, খুব হালকা পানির উপর ভেসে থাকে। ডোঙ্গা মানে ছোট নৌকা। মানুষ ছোট ছোট খাল পার হতো সাঁকো দিয়ে। সাঁকোটা তো বোঝা মনে হয়, ওই পানির উপর দিয়ে যাতায়াতের জন্য পথ, সেটা হচ্ছে সরু বাঁশ দিয়ে তৈরি, পুরোটাই বাঁশের তৈরি, এক পা করে আগাতে হয়। ওই খালের উপর দিয়ে থাকে, ছোট জলাশয়ের উপর দিয়ে থাকে, হ্যাঁ, সাঁকো। ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের জন্য ব্যবহার করত। তাদের স্ত্রী পরিজনেরা নৌকা ও পালকিতে এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করত। বিয়ের পর নববধূকে গরুর গাড়ি বা পালকিতে করে শ্বশুরবাড়ি আনা হতো। সর্বোপরি মনে হয় যে আধুনিক কালের গ্রামীণ জীবনযাত্রা এবং সেকালের জীবনযাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত। মানুষের জীবন মোটামুটি সুখের ছিল, তবে প্রাচীন বাংলার গরিব দুঃখী মানুষের কথাও জানা যায়। সমাজের উঁচু শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণদের হাতে ছিল মূল ক্ষমতা। এই সময় শুধু ব্রাহ্মণরাই শাস্ত্র জ্ঞান চর্চা করতে পারত। ব্রাহ্মণদের অত্যাচার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এই উৎপাত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি অধিক হতো। শেষ দিকে সেন রাজাদের অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে। সেন বংশের শাসনামলে বৌদ্ধ সমাজ ও সংস্কৃতিতে নেমে আসে দুর্দশা। ব্রাহ্মণদের প্রভাবে সেনদের সময়ে সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে। প্রাচীন বাংলার শেষ পর্যায়ে এই বিশৃঙ্খল অবস্থায় মুসলমান সমাজের ভিত গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মুসলমান সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলায় মধ্যযুগের সূচনা হয়, আর এ যুগে বাংলার সমাজ সংস্কৃতির রূপও পাল্টে যায়। এবার আসো প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা এবং শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য। এক কথায় প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। দেখো প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা, তারপরে শিল্প ভাস্কর্য আমরা পড়বো, শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য পড়বো, এটা আলাদা পয়েন্ট রয়েছে, এক কথা নয়। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা পড়বো, তারপর শিল্পকলা, স্থাপত্য ভাস্কর্য, তোমাদের আলাদা পয়েন্ট রয়েছে, ওটা আমরা পরের ক্লাসে পড়বো। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। বাংলা চিরকালই কৃষিপ্রধান দেশ। প্রাচীনকালে অধিকাংশ মানুষই গ্রামে বাস করত, আর গ্রামের আশপাশের ভূমি চাষ করে সংসার চালাতো। তাই এদেশের অর্থনীতি গড়ে উঠেছে কৃষির উপর নির্ভর করে। ধান ছিল বাংলার প্রধান ফসল। এছাড়া পাট, ইক্ষু, তুলা, নীল, সরিষা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল। এই যে নীল রংটা আমাদের যে কাপড়ে যে দেওয়া হয়, নীল রং, কাপড়ে রং যেটা, এটা কিন্তু চাষ করা হতো আমাদের এই দেশে। ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম, কাঁঠাল, নারকেল, সুপারি, ডালিম, কলা, লেবু, ডুমুর, খেজুর ইত্যাদি। এলাচি, লবঙ্গ প্রভৃতি মশলাও বঙ্গে উৎপন্ন হতো। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, মোষ, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদি ছিল প্রধান। লবণ ও শুটকি দেশের কোনো কোনো অংশে উৎপন্ন হতো। কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। গ্রামের লোকদের দরকারি সব কিছু গ্রামেই তৈরি হতো। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলস, ঘটি, বাটি, হাঁড়ি, পাতিল, বাসনপত্র ইত্যাদি। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কুড়াল, কোদাল, খন্তা, খুরপি, লাঙ্গল ইত্যাদি। খুরপি কি বুঝো? খুরপি হচ্ছে নিড়ানি, আগাছা নিড়ানোর জন্য। নিড়ানির
আহ, নিড়ানির মতোই, নিড়ানির যে কাজটা করা হয়, নিড়ানির যে আগাছা নিড়ানো হয়, আর খুরপিটা হলো ওই যে খুন্তির মতোই, কিন্তু হাতলটা হলো ছোট। হুম। তারপর হলো এছাড়া জলের পাত্র, তীর, বর্ষা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরি হতো। বিলাসিতা নানা রকম জিনিসের জন্য স্বর্ণশিল্প ও মণিমাণিক্য শিল্প অনেক উন্নতি লাভ করেছিল। কাঠের শিল্পও সে সময় অত্যন্ত উন্নত ছিল। সংসারের আসবাবপত্র, ঘর বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রথ প্রভৃতি কাঠের দ্বারাই তৈরি হতো। এছাড়া নদীপথে চলাচলের জন্য নানা প্রকার নৌকা ও সমুদ্রে চলাচলের জন্য কাঠের বড় বড় নৌকা বা জাহাজ তৈরি হতো। বাংলাদেশ কৃষি প্রধান হলেও অতি প্রাচীনকাল থেকে এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্রশিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো। এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে 20 গজ মসলিন একটি নস্যির কোটায় ভরা যেত। দেখো যে 20 গজ মসলিন একটি ছোট্ট কোটার মধ্যে ভরা যেত। হ্যাঁ। তারপরে কার্পাস, তুলা ও রেশমে তৈরি উন্নত মানের সূক্ষ্ম বস্ত্রের জন্য বঙ্গ প্রসিদ্ধ ছিল। সনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। জানা যায় যে বঙ্গদেশে সেই সময় টিন পাওয়া যেত। বঙ্গে কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল, আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। তাই বঙ্গের সঙ্গে প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলত। বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি ও রেশমি কাপড়, চিনি, গুড়, লবণ, তেজপাতা ও অন্যান্য মশলা, চাল, নারকেল, সুপারি, ঔষধ তৈরির গাছপালা, নানা প্রকার হীরা, মুক্তা, পান্না ইত্যাদি। শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করেছিল। স্থল ও জল উভয় পথেই বাণিজ্যের আদান প্রদান চলত। দেশের ভেতরে বাণিজ্য ছাড়াও সে সময়ে বাংলার বৈদেশিক বাণিজ্যে বিশেষ উন্নতি ছিল। স্থল ও জলপথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত। এ কারণে বাংলার বিভিন্ন স্থানে বড় বড় নগর ও বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল। এগুলো হলো নবাবশিকা, কটিবর্ষ, কুণ্ডবর্ধন, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ, সপ্তগ্রাম ইত্যাদি। অবশ্য শহর ছাড়া গ্রামের হাট বাজারেও কিছু কিছু ব্যবসা বাণিজ্য চলত। এইসব গ্রামের হাটে গ্রামে উৎপন্ন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা হতো, যেটা এখনো হয়। সমুদ্র পথে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, জবদ্বীপ, মালয়, শ্যাম, সুমাত্রা, চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত। স্থলপথে চীন, নেপাল, ভুটান, তিব্বত ও মধ্য এশিয়া প্রভৃতির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। শিল্পের উন্নতি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলা ধন সম্পদ ও ঐশ্বর্য প্রচুর বৃদ্ধি পেয়েছিল। প্রাচীনকালে হয়তো ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিনিময় প্রথা প্রচলিত ছিল। বিনিময় প্রথা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। ঠিক আছে, তোমার একটা জিনিস দরকার, তুমি ধরো তোমার কাছে আছে, তোমার গাছে কলা ধরেছে, হ্যাঁ, তো তুমি কলাটা বিক্রি করে দুধ কিনতে চাও। তো ধরো আরেকজনের কাছে যে গাভী দুধ আছে প্রচুর, তো তুমি হলো কিছু কলার বিনিময়ে তার কাছ থেকে ধরো 2 লিটার দুধ নিলে আর তাকে কলা দিয়ে দিলে, তাহলে কি হলো, এটা দ্রব্য বিনিময় প্রথা। এরকম আর কি প্রয়োজনীয় দ্রব্য, তো এটাতে অনেক অসুবিধাও ছিল, পরিমাণ করা কষ্টকর ছিল। এটা ছিল দ্রব্য বিনিময় প্রথা। ঠিক আছে, সম্ভবত খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়। বিভিন্ন সময়ে বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা চালু থাকলেও এখানে কড়ি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো। কড়ি হচ্ছে এক ধরনের সামুদ্রিক ঝিনুক। ওইটা হচ্ছে মানে বর্তমানে যে আমরা কাগজি মুদ্রা ব্যবহার করি,
বা কয়েন ব্যবহার করি। ওই কড়িটা ছিল হলো পণ্য বেচা কেনার জন্য মাধ্যম, ঠিক আছে। এক ধরনের ঝিনুক আর কি, সামুদ্রিক ঝিনুক, ছোট ছোট, খুব শক্ত। তো দেখো যে কড়ি ছিল সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো। তার মানে হলো কড়িটা হচ্ছে ওই যে বর্তমান কয়েনের মতো, ঠিক আছে। তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজটি আমি, তোমাদের যে অনুশীলনীর বাড়ির কাজটি আছে, দুইটি সৃজনশীল প্রশ্ন আছে অনুশীলনীতে, সৃজনশীল 1, সৃজনশীল 2। আমি আজকে তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে সৃজনশীল প্রশ্ন, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার দিতে চাচ্ছি। ওই যে টিনা তার বান্ধবীর বড় বোন নীলার বিয়েতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, ঠিক আছে। এই উদ্দীপকটার সাথে রিলেটেড 4টি প্রশ্ন, যেটা ক আর্যদের পূর্বে বাংলার ভাষার নাম কি, খ কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, উদ্দীপকে বর্ণিত খাদ্য ও পোশাক পরিচ্ছদের সাথে বাংলার কোন আমলের মিল খুঁজে পাওয়া যায়, আর নীলাদের গ্রামের আর্থিক কাঠামো ও তৎকালীন বাংলার প্রতিচ্ছবি। তুমি কি উক্তিটির সঙ্গে একমত? নীলাদের গ্রামের আর্থিক কাঠামো, তৎকালীন বাংলার প্রতিচ্ছবি, তুমি কি উক্তিটির সাথে একমত? যুক্তি দাও এই প্রশ্নটা, ঠিক আছে। তাহলে তোমরা বাড়ির কাজটি করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।